ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে কিন্তু এটি তার যে অস্তিত্ব সেটি কিন্তু জানান দিয়ে ফেলেছে এবং বাংলাদেশের যে একদম খুবই নিকটে এটি অবস্থান করছে এবং সমুদ্র সৈকত বেশ কিছু কিন্তু এলাকাতে কিন্তু অলরেডি 2 থেকে 3 নাম্বার সমুদ্র সৈকত দেখানো হয়েছে, অর্থাৎ সতর্কতা দেখানো হয়েছে। আমরা যদি তার যে অবস্থান দেখি সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যে এটি কিন্তু খুবই নিকটবর্তী স্থানে চলে এসেছে এবং এটি সময়ের সাথে সাথে কিন্তু বাংলাদেশের উপরে কিন্তু এর ঝুঁকিপূর্ণতা বাড়াচ্ছে এবং এর যে বিস্তৃতি অর্থাৎ এর যে আকৃতি বা আমরা যেটা বলতে পারি কিনা, অর্থাৎ এটা যে স্থান নিয়ে হবে প্রায় সেই এরিয়া কিন্তু অনেক বড়, যার ফলে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে অনেক বেশি মাত্রায় এবং যার অধিকাংশটুকুই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর দিয়েই হবে। তবে বাংলাদেশের উপরে আমরা বাংলাদেশ যেহেতু পশ্চিমবঙ্গের চেয়ে বড় আর ঘূর্ণিঝড়ের আকৃতি যেহেতু অনেক বড়, তাই কিন্তু বাংলাদেশের উপরেই এর যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সেটা কিন্তু বেশি হতে চলেছে। তো এটি কিন্তু কিছুক্ষণ পর পরই কিন্তু এটির গতিপথ কিন্তু পরিবর্তন করছে। আমরা কালকে দেখেছিলাম এর গতিপথ ছিল কলকাতার উপরে, আজকে দেখতে পাচ্ছি এর গতিপথ কিন্তু একদম সরাসরি বাংলাদেশের খুলনা এবং বরিশালের উপরে। যদিও বা আগে থেকেই লক্ষ্য করা হচ্ছিল বা অগ্রিম একটা আভাস দেওয়া হচ্ছিল যে খুলনা এবং বরিশালের উপর দিয়েই কিন্তু এটি প্রবেশ করবে বাংলাদেশের মধ্যে, এখন কিন্তু সেটাই বাস্তবতার রূপ নিচ্ছে। তো একই সাথে যদি আমরা বৃষ্টিপাত ঝড় বৃষ্টিপাতের তুলনা করব ঘূর্ণিঝড় রোমালের, তো সেই বিষয়ে আপনাদের জানাবো। তবে এর যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে, এমনটা কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পেরেছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা বিভিন্ন তথ্য পেয়েছেন এবং সেখান থেকে কিন্তু বারবার বলা হচ্ছে, সতর্কতা অগ্রিম সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং সমুদ্রে এই মুহূর্তে কিন্তু উত্তাল পরিস্থিতি চলছে, সেই বিষয়ে কিন্তু নিশ্চিত একদম নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে সমুদ্র এই মুহূর্তে উত্তাল হয়ে আছে। তো সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো, তবে অবশ্যই আপনাদের অগ্রিমভাবে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ প্রচণ্ড বেগে এটি ধেয়ে আসবে। এর বেগ অর্থাৎ কত বেগে এটি ধেয়ে আসবে সেই বিষয়ে আপনাদের একটি তথ্য দেওয়ার চেষ্টা করব। তবে এর ফলে কিন্তু ক্ষয়ক্ষতির মাত্রা কিন্তু হবে মাত্র অতিরিক্ত ক্ষয়ক্ষতি হতে চলেছে, এমনটা অনেকটা নিশ্চিত। কারণ এর যে বেগ অর্থাৎ এর বেগ থাকবে প্রচণ্ড, তবে বেগের চেয়ে বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে বেশি, কারণ বেশ কিছু এলাকায় ভূমিধসও হতে পারে, বিশেষ করে বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতেও কিন্তু রয়েছে সম্ভাবনা। এছাড়া কিন্তু সিলেটও পাহাড় রয়েছে, তার ফলে কিন্তু পাহাড় ধসের একটি সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, কারণ এর যে বৃষ্টি সেটা হবে স্মরণকালের সর্বোচ্চ বৃষ্টি, এমনটা কিন্তু পূর্বাভাসে বারবার করে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু প্রচণ্ড কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা সরাসরি এবার ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অর্থাৎ যে স্যাটেলাইট রয়েছে সেখানকার মাধ্যমে কিন্তু সরাসরি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব। এটি কিন্তু ঘন্টায় ঘন্টায় এর শক্তি কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পেয়ে কিন্তু আগামীকালকে, আমি আবারও বলছি, আজকে হচ্ছে 25 তারিখ এবং আজকে মোটামুটি রাতের দিকেই এটি বাংলাদেশে প্রবেশ করার একটি সম্ভাবনা জারি করবে। যদিও বা বাংলাদেশের রাজশাহী, রংপুর, সিলেট সহ এই এলাকাগুলোতে কোনো খোঁজ পাওয়া যাবে না, অর্থাৎ এর ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব আজকের দিনে অন্তত পড়বে না। তবে আগামীকালকে সকালের দিকে কিন্তু এটি ভয়াবহ আকার ধারণ করে রাজশাহী সহ বেশ কিছু এলাকাতে আঘাত হানবে, সেই বিষয়ে আপনাদের আমরা একটু জানানোর চেষ্টা করব। আপনারা এই মুহূর্তে যে তথ্যচিত্রটি আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু মূলত সাগরের যে উত্তাল পরিস্থিতি সেটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাগর ঠিক কেমন অবস্থানে রয়েছে। তো আপনারা এই মুহূর্তে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে একটু ঢেউ ঢেউ খেলছে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এখানে একটি সাইক্লোন অবস্থান করছে, সাইক্লোন রেমাল, অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল অবস্থান করছে এবং যার ফলে কিন্তু এখানে কিন্তু উত্তালতা দেখা যাচ্ছে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ যে আসলে একটু ঢেউ খেলছে এবং এখানে একটি ঘূর্ণিপাক সৃষ্টি হয়েছে সেটা কিন্তু স্পষ্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আপনাদের এবার আমরা সরাসরি নিয়ে যাওয়ার চেষ্টা করব যে আমাদের এখানে রয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ windy.com এর মাধ্যমে আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব যে কেমন থাকছে ঘূর্ণিঝড় রেমালের ভয়াবহতা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তথ্য প্রবাহের চিত্রের মাধ্যমে যে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে এখন লাস্ট অবস্থান অনুযায়ী যদি বলার চেষ্টা করি, এখন কিন্তু 25শে মে 2024 এবং এই মুহূর্তে ঠিক 12টা বাজতেছে। এই 12টার সময় কিন্তু এটি অবস্থান নিচ্ছে বাংলাদেশ থেকে বেশ মোটামুটি বেশ দূরবর্তী অবস্থানে নিচ্ছে এবং আজকে সন্ধ্যা 6টার মধ্যে যদি এর অবস্থানটা আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এর গতিপথটা কিন্তু একটু ভিন্ন হয়ে বাংলাদেশের দিকে আবারও চেপে আসছে। এই যে এখানে এটা হচ্ছে এর গতিপথ, সাদা যে স্তরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে সাদা স্তরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর গতিপথ এবং এই গতিপথ অনুযায়ী কিন্তু এটি অগ্রসর হবে এবং সেই অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন এটি কিন্তু বাংলাদেশের দিকেই কিন্তু বারবার ঘনীভূত হয়ে আসছে। তো সরাসরি আপনাদের আবার দেখানোর চেষ্টা করছি আমরা। তো এটা দেখতে পাচ্ছেন 6টার সময় ঠিক এমন অবস্থানে থাকবে, তারপর যদি আপনাদের দেখায় আজকে রাত 9টা নাগাদ তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু তার অবস্থান হালকা পরিবর্তন করছে। এর যে বিশেষত্ব সেই বিশেষত্ব বিশেষ গুণটি হচ্ছে মূলত যে এটি কিন্তু খুব দ্রুত অগ্রসর হচ্ছে না, একদম খুব আস্তে ধীরে অগ্রসর হচ্ছে এবং বেশ শক্তিশালী হয়ে অনেক বড় একটি এরিয়া নিয়ে অর্থাৎ অনেক দূরবর্তী একটা জায়গা নিয়ে সেটি কিন্তু অগ্রসর হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু সরাসরি বাংলাদেশের মধ্যে দিয়েই কিন্তু প্রবেশ করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
তো আপনারা দেখানোর চেষ্টা করবে আগামীকালকে ঠিক কেমন থাকবে। তো আজকের দিনে তো আপনারা দেখলেন এর অবস্থানটা, তবে আগামীকালকে ঠিক 12টার পরপরই কিন্তু, অর্থাৎ আগামীকালকে ঠিক সকাল সকাল অর্থাৎ ভোরবেলার দিকে এটি শক্তি সঞ্চয় করে কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করার একটি প্রবণতা লক্ষ্য করা যাবে, এবং সকাল 6টা নাগাদ এটি ভয়াবহ আকার ধারণ করে কিন্তু বাংলাদেশের যে পাবনা শহর, রাজশাহী বেশ কিছু এলাকা রয়েছে এই এলাকা দিয়ে কিন্তু প্রবেশ করার একটি সম্ভাবনার কথা জারি করা হয়েছে। সেই বিষয়ে আপনাদের কথা বলবো। তবে এর যে গতি, অর্থাৎ ঘন্টায় কত কিলোমিটারে এটি প্রবাহিত হচ্ছে সেই বিষয়ে যদি আপনাদের একটু দেখাই আমরা, তো আপনারা দেখতে পাবেন ভালোভাবে যে ঘন্টায় কত কিলোমিটার বেগে এটি প্রবাহিত হবে। তো বেগ নিয়ে যেহেতু আমরা কথা বলবো, তার আগে আপনাদের কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি। যে সমুদ্র সৈকত বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে কিন্তু এর প্রবণতা অতটা লক্ষ্য করা যাবে না, অর্থাৎ শক্তি, এর যে শক্তি সেটা কিন্তু চট্টগ্রামে অতটা লক্ষ্য করা যাবে না। আমি আবারও বলছি, চট্টগ্রাম অঞ্চলে কিন্তু অতটা বেশি লক্ষ্য করা যাবে না। আবহাওয়া অধিদপ্তর আমাদের এই মুহূর্তে এটুকুই জানিয়েছে যে চট্টগ্রামে কিন্তু এর বেশি লক্ষ্য করা যাবে না। তবে সমুদ্র সৈকতে, সমুদ্র সৈকত বিশেষ করে খুলনা এবং বরিশালের যে এলাকাগুলো রয়েছে এবং সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বাতাসের প্রবণতা বেশি থাকবে, এবং সমুদ্রে যে উত্তালতা সৃষ্টি হবে তা কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে, আমি আবারও বলছি। তো আপনারা দেখতে পাবেন যে বরিশাল সহ খুলনার যে আশপাশের অঞ্চলগুলো সেখানে কিন্তু বেশ ভালোই গতি থাকবে, এবং ঘন্টায় রেমালে কিন্তু রেমালের গতি কিন্তু ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গড়ে থাকবে। তবে সর্বোচ্চ লক্ষ্য করা যাবে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত এটি সর্বোচ্চ গতি তুলে কিন্তু আঘাত হানবে বাংলাদেশের উপরে। এবং যখন এটি বাংলাদেশে প্রবেশ করতে যাবে তখনই কিন্তু এটি সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত হানবে। অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু এই মুহূর্তে শক্তি সঞ্চয় করছে এবং আগামীকালকে অর্থাৎ 26 তারিখ ঠিক সন্ধ্যার সময় কিন্তু এটি সম্পূর্ণরূপে বাংলাদেশে প্রবেশ করবে, এবং তখন থাকবে এর গতি এই ঘন্টায় 80 থেকে 85 কিলোমিটার বেগে। অর্থাৎ 80 থেকে 85 কিলোমিটার বেগে যদি বাতাস প্রবাহিত হয় তাহলে বুঝতে পারছেন আপনার কত, এবং মাঝে মধ্যে কিন্তু এটি 100 কিলোমিটারও ছাড়িয়ে যেতে পারে, এমনটা কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। যেহেতু বাংলাদেশের মধ্যে বিভিন্ন গাছপালা রয়েছে যার ফলে এর বাতাস কিন্তু একটু বাধা পেতে পারে। তবে সমুদ্র সৈকতবর্তী এলাকাগুলো সমুদ্রের মধ্যে কিন্তু এর গতি দেখাচ্ছে 105 থেকে 107 কিলোমিটার। তো আসলে এর বুঝতেই পারছেন এর গতি ঠিক কেমন থাকছে। তবে ভয়াবহ বিষয় হচ্ছে এটি যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু খুব দ্রুত অতিক্রম করবে না বাংলাদেশ। এই ঘূর্ণিঝড় খুব দ্রুত অতিক্রম করবে না, প্রায় কিন্তু 12 থেকে 14 ঘন্টা বাংলাদেশে অবস্থান করবে, এবং ঢাকার মধ্যে এসেই, ঢাকা সিলেটের মধ্যে এসেই কিন্তু এর যে বাতাসের প্রবণতা সেটা কিন্তু ক্ষান্ত হবে। অর্থাৎ বাংলাদেশের মধ্যে এসেই কিন্তু এটি, বাংলাদেশের মধ্যে দিয়ে এটি শুরু হবে এবং বাংলাদেশের মধ্যেই কিন্তু এটি শেষ ইতি হবে। কিন্তু মেইন কথা হচ্ছে এটাই যে এর ফলে যে বৃষ্টিপাত হবে তা কিন্তু অতি মাত্রায়, এবং বেশ কিছু এলাকাতে কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে, বাঁধ ভাঙ্গন সহ বিভিন্ন এলাকাতে। কারণ বৃষ্টি থাকবে মাত্রা অতিরিক্ত, এটা আমি আগে থেকেই বলছি। অর্থাৎ বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমি বারবার বলে আসছিলাম যে বৃষ্টিপাত ভয়াবহ আকার ধারণ করবে, এবং দেখতে পাচ্ছেন এর ফলে বজ্র বৃষ্টিপাত ঠিক কী পরিমাণে হবে, এবং বজ্র বৃষ্টিপাতের সাথে কিন্তু বৃষ্টিপাতটা মাত্রা অতিরিক্ত হবে। এবং আমি আবারও বলছি এটি কিন্তু সিলেটের উপর দিয়ে প্রবেশ করা, বেরিয়ে যাওয়ার একটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে প্রবাহ চিত্রটা সেটা দেখানো হচ্ছে, পুরো বাংলাদেশ নিয়েই এটি অবস্থান নিবে এবং খুব দ্রুত অতিক্রম করবে না। আগামীকালকে সন্ধ্যার মধ্যে কিন্তু বা দুপুরের মধ্যে এটি প্রবেশ করবে, এবং 27 তারিখ তার পরের দিন রাতের দিকে এটি বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখাবে। অর্থাৎ পুরো একদিন অবস্থান করবে বাংলাদেশের উপরে। তাহলে বুঝতেই পারছেন এর ফলে কিন্তু আসলে কি পরিমাণে ভয়াবহতার সৃষ্টি হতে পারে, এর ফলে কি পরিমাণে ভয়াবহতার সৃষ্টি হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন। এবং এর ফলে কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে একটি ভয়াবহ একটি তাণ্ডব যাওয়ার একটি সম্ভাবনার কথা আগে থেকেই বলা হচ্ছিল, এবং সেটা কিন্তু ঘূর্ণিঝড় রেমাল বারবার নিয়ে আসছে এবং সেই আতঙ্কর কথা সৃষ্টি করছে, মনে করিয়ে দিচ্ছে। কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু অনেকগুলো ঘূর্ণিঝড় অতিক্রম করেছে, তার মধ্যে কিন্তু ছিল ঘূর্ণিঝড় আম্পান, আয়লা। তবে যেটা সম্ভাবনা করা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু তার চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে, অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ হবে সর্বোচ্চ পরিমাণ। তো এবার আপনাদের আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করবে যে কোন কোন এলাকার মধ্যে দিয়ে এটি প্রবেশ করবে। তো কোন কোন এলাকার মধ্যে দিয়ে প্রবেশ করবে সেই ক্ষেত্রে যদি আমরা নাম বলি, আগে থেকে আমরা বলে আসছিলাম বরিশালের, তবে বরিশালের নির্দিষ্ট কিছু এলাকার মধ্যে দিয়ে এটি প্রবেশ করবে। তো নির্দিষ্ট এলাকাগুলোর নাম যদি আমি বলি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা সায়ামনগর রয়েছে বরিশালে, খুলনার সায়ামনগর, তারপর হচ্ছে সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, তারপরে হচ্ছে মাতবাড়িয়া, বরিশালের মাতবাড়িয়া, তারপরে রয়েছে কালাপাড়া, এরপরে রয়েছে বরিশাল, তারপরে হচ্ছে লালমোহনের দিকে যদিও বা অতটা প্রবণতা লক্ষ্য করা যাবে না, তবে ফিরোজপুর, বরিশাল, মাতবাড়িয়া,
বিশেষ করে রয়েছে কালাপাড়া, এরপরে রয়েছে সায়ামনগর, সাতক্ষীরা, খুলনা। এই এলাকাগুলোর মধ্য দিয়ে প্রবেশ করবে, যশোরের উপর প্রচণ্ড আঘাত হানবে এবং লোহাগাড়া রয়েছে, মাদারীপুর রয়েছে, ফিরোজপুর রয়েছে, ঢাকা, ফরিদপুর, তারপরে হচ্ছে সাকুলুপা, তারপরে রয়েছে মেহেরপুর রয়েছে, তারপর পাবনা রয়েছে, রাজশাহী, তারপরে হচ্ছে সিগারা, এরপরে সিরাজগঞ্জ রয়েছে, নাগরপুর রয়েছে। এই এলাকাগুলোতে বেশ ভালো পরিমাণেই কিন্তু তাণ্ডব চালাবে এই যে ঘূর্ণিঝড়। তবে একটু ব্যতিক্রম লক্ষ্য করা যাবে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দূরবর্তী অবস্থানে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর। এছাড়া রয়েছে, যদি আপনাদের বলে রাখি, তারপরে হচ্ছে এখানে রয়েছে বাগমারা রয়েছে, তারপরে হচ্ছে বিশমপুর রয়েছে, সিলেট রয়েছে, মৌলভীবাজার রয়েছে। এছাড়া যদি বলি, তারপরে দেখতে পাবেন চট্টগ্রাম, তারপরে এখানে রয়েছে চট্টগ্রাম সহ চট্টগ্রাম প্রত্যেকটি এলাকা, বিশেষ করে নোয়াখালী, ফেনী, তারপরে কুমিল্লা, এই এলাকাগুলো ব্যতীত চট্টগ্রামের যে খাগড়াছড়ি রয়েছে, বান্দরবন রয়েছে, রাঙ্গামাটি রয়েছে, এরপর রয়েছে কক্সবাজার এরিয়া, এই এলাকাগুলোতে অতটা বেশি তাণ্ডব লক্ষ্য করা যাবে না, শুধুমাত্র ঢেউ একটু, মাত্রাতিরিক্ত হালকা একটু ঢেউ দেখা যাবে, এছাড়া কিন্তু তেমন কোথাও কিছু দেখা যাবে না। তো বাতাসের গতিপথও কিন্তু থাকবে ভয়াবহ পরিমাণে, প্রায় 40 থেকে 50 কিলোমিটার, 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হঠাৎ হঠাৎ উঠবে। তবে সাধারণ যে গতি সেটা যদি আপনাদের বলি, তাহলে আবারও বলছি, 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু বাতাস প্রবাহিত হবে। তো মোটামুটি এতটুকুই আপনাদের এই মুহূর্তে জানানো দরকার মনে হচ্ছে আমার, এবং এর চেয়ে বেশি আসলে এই মুহূর্তে আপনাদের বলা আমার বলতে পারছি না। তবে মেইন কথা হচ্ছে এটা কিন্তু ভয়াবহ, হচ্ছে অতি ভয়াবহ হতে পারে, কাজে অগ্রিম আমাদের সতর্ক থাকতে হবে। এবং বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে ফুঁসে একদম ক্রমেই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু ভয়াবহ আকার ধারণ করে এগিয়ে আসছে। এটুকু আপনারা নিশ্চিত থাকুন। সবাই ভালো